হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা এই তোমাদের যে রাবি এক্সাম আপকামিং, হ্যাঁ 24 তারিখের রাবি এক্সাম। তো তোমাদের সবার মনে লাস্ট মোমেন্ট প্রিপারেশন নিয়ে কিছু টেনশন হচ্ছে যে ভাই কি করব, কোনগুলো প্র্যাকটিস করব। তো আজকের ক্লাসে আমি ওইরকম কিছু এমসিকিউ সলভ করবো, বা আজকের ক্লাসটা এমনই হওয়ার কথা ছিল, অনেকগুলো এমসিকিউ সলভ করানোর কথা। বাট শুরুতে আমি একটু সরি বলে নেই যে আজকে আমি তোমাদেরকে খুব বেশি সময় দিতে পারবো না। হ্যাঁ, তো তোমরা একটু সবাই দ্রুত জয়েন হও। আমি একটু ঘটনাটা বলি কেন আসলে সময় দিতে পারবো না। বিকজ আমি এই যে তোমাদের ক্লাস নিতে আসার সময় অফিসে মেট্রো থেকে আমার ফোনটা হচ্ছে যে পকেট মার চুরি করে নিয়ে গেছে। সো এখন আমার হচ্ছে যে আর্জেন্ট থানায় যেতে হবে, দ্যাটস ওয়াই। বাট তোমাদের এক্সাম, সো আমাদের ব্যক্তিগত সমস্যার ঊর্ধ্বেও তোমাদের প্রতি আমাদের একটা রেসপন্সিবিলিটিস আছে, দায়িত্ব বা দায়বদ্ধতা আছে। সো এই কারণে হচ্ছে যে আমি ক্লাসটা একটু অল্প হলেও নিচ্ছি, যেন তোমাদের এতক্ষণ ধরে সারাদিন ওয়েট করছো যেন প্যারা খাইতে না হয়। সো আমি তোমাদের এটা হয়তো একটু সংক্ষিপ্ত ক্লাস নিব, নিয়ে আমি থানায় যাব জিডি করে, দেন হয়তো নেক্সট ক্লাসগুলোতে ওইভাবে আশা করি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সাজেশন দেওয়ার অ্যান্ড ক্লাস নেওয়ার। ওকে, সো তোমরা একটু সবাই দ্রুত জয়েন হয়ে যাও, যতটুকু পারা যায় আমরা সলভ করব। হ্যাঁ, দেন আমার জিডি করতে যেতে হবে থানায়, যেটা বললাম আর কি। সো এটাই আর কি আজকের ঘটনা। হ্যাঁ, ওই তো আছি আর কি। অ্যাজ জানো যে একটা ফোনে অনেকে অনেক কিছু থাকে। ওকে, লাইক নেসেসারি ইমার্জেন্সি ডকুমেন্টস থাকে, অ্যান্ড তোমাদের জন্য অনেক কিছু লেকচার টেকচার অনেক কিছুই ফোনে করা আসছিল। হ্যাঁ, সাজেশন প্ল্যান অ্যান্ড আদার্স, ওগুলো আর কি নেক্সট থেকে 8:30টায় নিলে ভালো হয়। ওকে, ঠিক আছে, এটা আমরা কনসিডার করব, দেখি, সমস্যা নেই, কথা বলে দেখব। ওকে, আচ্ছা। তো তোমরা একটু সবাই দ্রুত জয়েন করো, আর ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও অ্যাজ এটা ফ্রি ক্লাস। ফ্রি ক্লাসে তোমার বন্ধু বান্ধবদেরকে মেনশন করবা। হ্যাঁ, পেইড ক্লাসে তো তোমরা করোই। ওকে, তো আমরা যদি যেহেতু আজকে খুব বেশি কোশ্চেন ইয়া করতে পারবো না, আমি তোমাদের জন্য একটা বিশাল বড় স্লাইড রেডি করেছিলাম, বাট পুরোটাই আমার ফোনে ছিল। সো এখন আমি ইনস্ট্যান্ট এখন এসে কিছুক্ষণ সময় নিয়ে বসে স্লাইড ইয়া করে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে রেডি করেছি। হ্যাঁ, সো এগুলো একটু দেখবা, তোমরা একটু সলভ করবা, তোমরা একটু হেল্প করবা আমাকে। ওকে, ওকে, সো সবাই একটু সলভ করে ফেলো, বলো যে কি হবে আনসার। হ্যাঁ, আনসার গুলো একটু বলে ফেলবা। লাইক কোশ্চেনটা কি, মাসলোর নিড হায়ারার্কি তত্ত্ব অনুসারে বেতন কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? সো হায়ারার্কি থিওরি বা চাহিদা সোপান তত্ত্বে, হ্যাঁ, আম, আমাদের যে ধাপগুলো আছে কোনটা কোন ধাপের মধ্যে পড়ে, বা আমাদের, হ্যাঁ, কোনটা আত্মমর্যাদা, কোনটা আত্মপ্রতিষ্ঠা, কোনটা নিরাপত্তা, হ্যাঁ, কোনটা মৌলিক চাহিদা, এগুলো আমরা সবাই জানি। সেখানে বলছে বেতন কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। বেতন কোনটার মধ্যে? আত্মবিকাশের, সামাজিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, মৌলিক চাহিদা, কি হবে বলো, কোনটা হবে? সবাই সবাই একটু দ্রুত রেসপন্স করবা। ওকে, ওকে, সেলিম এন্ড আদার্স, তোমরা যারা আছো, সামিয়া আফরিন, একের বি। হ্যাঁ, তো আমরা জানি যে বেতন বা চাকরির, হ্যাঁ, স্থায়িত্ব, এই বিষয়গুলো কি নিরাপত্তা চাহিদার ভিতরে যায়। ওকে, সামাজিক চাহিদা কি হয়? বন্ধু বান্ধব হবে, সমাজে আমার কথা একটা গুরুত্ব থাকবে, ভ্যালু অ্যাড হবে, হ্যাঁ, আমাকে যেন একটু পাত্তা দেয়। এইটা হচ্ছে কি সামাজিক চাহিদার মধ্যে পড়ে। মৌলিক চাহিদা, শীত মানে কি বলে, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই টাইপের জিনিসগুলা। ওকে, আত্মবিকাশ, আত্মচাহিদা, হ্যাঁ, আত্মপ্রতিষ্ঠা, এরকম প্রত্যেকটারই বেসিক কিছু কিছু পয়েন্ট দেওয়া আছে। সো এই পয়েন্টগুলো আমাদের জানতে হবে। হয়তো লাইক ধরে এখানে এই কোশ্চেনটা আসছে হুবহু বেতন দিয়ে আসবে, বিষয়টা এমন না, হয়তো সামাজিক চাহিদা থেকে একটা এক্সাম্পল দিয়ে আসতে পারে। হ্যাঁ, তোমার নিরাপত্তার চাহিদা থেকে একটা এক্সাম্পল দিয়ে আসতে পারে। সো যে কোনো ভাবে আসতে পারে। দ্যাট মিনস তোমার এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কোন পয়েন্ট থেকে প্রশ্ন আসতে পারে, কোন জায়গাটা আমার ভালোভাবে পড়তে হবে। ওকে, আচ্ছা, আর এটা কি নিরাপত্তার চাহিদা।
এবার বলো কোনটি ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান? অভ্যন্তরীণ পরিবেশ, অভ্যন্তরীণ আমরা জানি যে ব্যবসায় পরিবেশ একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে কি বাহ্যিক। ওকে, বাহ্যিক। তো অভ্যন্তরীণ পরিবেশ কি ভাই? অভ্যন্তরীণ পরিবেশ হচ্ছে যেগুলো আমরা চাইলে কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, নিয়ন্ত্রণ যোগ্য। হ্যাঁ, এটাকে আমরা মাইক্রো বলি, মাইক্রো এনভায়রনমেন্টও বলি। আর বাহ্যিক যেগুলা, এগুলা কি ভাই? এগুলো হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য, অনিয়ন্ত্রণ যোগ্য। ওকে, তোমার কোশ্চেন আসতে পারে লাইক যে নিচের কোন পরিবেশটি নিয়ন্ত্রণযোগ্য, কোনটি অনিয়ন্ত্রণযোগ্য, এই টাইপের কোশ্চেন আসে। হ্যাঁ, এরপরে এটাকে আমরা কি বলি? ম্যাক্রো বলি, ম্যাক্রো। হ্যাঁ, ম্যাক্রো। ওকে, এটাকে আমরা কি বলি? বেস্টিক পরিবেশ। এটাকে কি বলি ভাই? বেস্টিক পরিবেশ, যেটাকে নিয়ন্ত্রণ করা যায়। আর যেটা করা যায় না সেটাকে বলি কি? সামষ্টিক পরিবেশ। সো তোমার এই সিনোনিম গুলা, হ্যাঁ, জানতে হবে। যে কোনো নাম দিয়ে তোমার কোশ্চেনটা করতে পারে, হয়তো বেস্টিক দিয়ে করতে পারে, হয়তো নিয়ন্ত্রণযোগ্য দিয়ে করতে পারে, অনিয়ন্ত্রণযোগ্য দিয়ে করতে পারে, যে কোনো কিছু দিয়ে করতে পারে। সো কোনটার সাথে আর কি কি যায়, লাইক অভ্যন্তরীণ পরিবেশ কোনগুলা, বেস্টিক পরিবেশ যেগুলা, এগুলা নিয়ন্ত্রণযোগ্য হয়। বাহ্যিক পরিবেশ কোনগুলো, যেগুলো অনিয়ন্ত্রণযোগ্য। এখন আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মানে কি? ভিতরের পরিবেশ। ভিতরের পরিবেশ বা আমি চাইলে নিয়ন্ত্রণ করতে পারি কোন জিনিস? ভিতরের পরিবেশ হচ্ছে কি? প্রতিষ্ঠানের সংস্কৃতি। আমার সংস্কৃতি কি ভালো মন্দ যা হবে এটা আমার ভেতরকার বিষয়। ওকে, আচ্ছা, এটা একটু আনসার করো তোমরা যে আন্তর্জাতিক সমবায় দিবস হিসেবে পালিত হয় কত তারিখ? ওকে, কত তারিখ এটা একটু বলবো সবাই। হ্যাঁ, সবাই এটা একটু বলবা যে আন্তর্জাতিক সমবায় দিবস হিসেবে পালিত হয় কত তারিখ? ওকে, এটা একটু বলো। আন্তর্জাতিক সমবায় দিবস, আন্তর্জাতিক সমবায় দিবস। ওকে, তো সবাই একটু দ্রুত আনসার করে ফেলো। ওকে, সেলিম আনসার করছে। ফাইন। তো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, আমাদের গ্রুপগুলোতে, তোমাদের গ্রুপগুলোতে করে দাও যেন ওরা দেখতে পারে। ওকে, তাহলে আন্তর্জাতিক সমবায় দিবস হিসেবে পালিত হয় কত তারিখ ভাই? পহেলা জুলাই, পহেলা জুলাই। ওকে, এবার আসো কি বলছে? বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে কি ভাই? বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে বাংলাদেশে সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইন প্রণয়ন করা হয় কত সালে? কত সালে বলো তো, বলো যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইন প্রণয়ন করা হয় কত সালে? মানে এটা কি বলে? পাবলিক প্রাইভেট অংশীদারিত্ব কি? পার্টনারশিপ, পার্টনারশিপ, দ্যাট মিন্স পিপিপি। এই পিপিপি কখন করা হয়? ওকে, ওকে, এটা একটু বলো যে বেসরকারি বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করতে। আচ্ছা, 4C হতে পারে, 4B হতে পারে, হ্যাঁ, 4 যে কোনো কিছুই হতে পারে। ওকে, পিপিপি। আচ্ছা, এখানে কি কি অপশন আছে? আহ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইন প্রণয়ন করা হয় কত সালে? ওকে, এখন আমরা যেটা জানি যে পিপিপির আইন কত সালের? 2010 সালের। হ্যাঁ, 10 সালের। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি, লাইক হয় হচ্ছে কি, আমরা টাইপিং মিস্টেক টাইপ সামথিং কিছু হওয়ার প্রবাবিলিটি আছে।
আদারওয়াইজ ওই ক্ষেত্রে কি হইতে পারে, লাইক যে আইন প্রণয়নের কথা আর বাস্তবায়নের কথা যদি ধরো, যে আইন ধরো লাইক শুরু হয়েছে আগের বছর থেকে কার্যক্রম, পরবর্তীতে এটা একদম ফাইনালাইজ হয়েছে 10 সালে। হ্যাঁ, তো ওই চিন্তা করলে আমরা 2009-কে ধরতে পারি, বাট এটা একসেপ্টেবল বেশি হয় যে 2010 যদি থাকতো অপশনে। হ্যাঁ, ধরো এটা 2010 হয়ে গেল অথবা এটা 10 হইতো, তাইলে এখানে কোনো ঝামেলাই ছিল না। ওকে, তো আমরা জানি যে কি আইন, আমাদের যে পিপিপি আইন বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আইন, হ্যাঁ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইন প্রণয়ন, হ্যাঁ, সো এটা 10 সালের হয়। ওকে, মানে মেইন উত্তরটা চাই না রাখো, মেবি এখানে অপশন মানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখানে দেখো বলছে নিচে কোন ব্যবসায়টি এক মালিকানা হতে পারবে না। হ্যাঁ, নিচের কোন ব্যবসায়টি আহ কি বলে এক মালিকানা হতে পারবে না। বলো, নিচের কোন ব্যবসায়টি এক মালিকানা হতে পারবে না। রেস্তোরাঁ, ব্যাংক, আবাসন, ঔষধ, কি হবে? ওকে, চাহিদা, দীপা, সুমাইয়া, করিম, সেলিম। হ্যাঁ, তাহলে কি আমরা জানি কি ব্যাংক কি হইতে পারবে না, এক মালিকানা ব্যবসা হইতে পারবে না। ব্যাংকের ক্ষেত্রে তোমার হয় এটা অংশীদারি ব্যবসা হইতে হবে অথবা এটা কোম্পানি ব্যবসা হইতে হবে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমরা দেখি যে একটা ব্যাংক হইতে হলে ন্যূনতম সম্ভবত 400 কোটি টাকা মূলধন থাকতে হয়। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশে সর্বপ্রথম এটিএম কার্ড প্রবর্তন করে কে? ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। কি হবে বলো? বাংলাদেশে সর্বপ্রথম এটিএম কার্ড চালু করেন কে, বা কোন প্রতিষ্ঠান বা কোন ব্যাংক? ওকে, এটা একটু বলো। ওকে, 60। হ্যাঁ, তো এটিএম কার্ড সর্বপ্রথম আমাদের দেশে চালু করা হচ্ছে কে? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আচ্ছা, মাসুদ চাইতে সোপান দত্তনের বেতন কোন, এটা তো জানো, নিরাপত্তা, এটা মাত্র একটা সলভ করেছে, কমন হয়ে গেছে। ওকে, বলো নিচের কোনটি সামাজিক দায়বদ্ধতাকারী? সামাজিক দায়বদ্ধতা কি, এটাকে আমরা বলি, এটা হচ্ছে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতাকে বোঝাচ্ছে। ওকে, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা, দ্যাট মিন্স সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ওকে, এটা একটু দেখো সেটা কোনটাকে বলবো। কোনটি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম? এটা একটু আনসার করো সবাই, এটা একটু আনসার করো। ওকে, 8 আনসার করো। ওকে, এটা তো সবাই জানোই, কি হবে, যে সামাজিক কাজ করা। তো ওই যে আহ, কি বলছি আমরা, যে সমাজের উপকার আসবে এমন কাজ। তো সমাজের উপকারে কোনটা আসবে আমাদের? বিদ্যালয় স্থাপন, বা হচ্ছে কি আহ, কোনো বৃক্ষরোপণ, বা হচ্ছে যারা হচ্ছে কি বলে
প্রাকৃতিক দুর্যোগ দ্বারা আক্রান্ত তাদেরকে সহায়তা, এই টাইপের কাজগুলো হচ্ছে কি আমাদের সামাজিক দায়বদ্ধতা। উৎপাদন ব্যয় হ্রাস, ভাই এটা তো সামাজিক দায়বদ্ধতা না। সামাজিক দায়বদ্ধতা কি? সমাজের জন্য উপকারমূলক কাজ করা, বিদ্যালয় স্থাপন করলো, মেধাবীদেরকে বৃত্তি দিল, হ্যাঁ, বন্যার্থদেরকে ত্রাণ দিল, এই টাইপের জিনিসগুলো। সুমাইয়া ভাইয়া বুঝছো কিনা? তো এইভাবে ভুল করা যাবে না, ওকে? আচ্ছা, ভুল করা যাবে না। এটা বলো, কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করে আর মূলধন বাজার কে নিয়ন্ত্রণ করে? এটাও বলবা, মূলধন বাজার কে নিয়ন্ত্রণ করে? এই দুইটার আনসার দাও। নিয়ন্ত্রণ করে, ওকে, এই দুইটার আনসার দাও। ওকে, এটা একটু বলো। বলছিলাম যে মূলধন বাজার কারা তাহলে নিয়ন্ত্রণ করে? মূলধন বাজার বাণিজ্য নিয়ন্ত্রণ করে। বাণিজ্য নিয়ন্ত্রণ করে এটা আবার কি জিনিস? এই যে সেলিম বলছে, ইয়েস, হ্যাঁ ওটা রাইট। মূলধন বাজার কে নিয়ন্ত্রণ করে ভাইয়া? বিএসইসি, মানে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন। এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে ভাইয়া। হ্যাঁ, আর হচ্ছে মুদ্রানীতি কারা? কেন্দ্রীয় ব্যাংক। লাইক ধরো এখানে কেন্দ্রীয় ব্যাংক যদি না থাকতো তাহলে কি হতো? বাংলাদেশ ব্যাংক, মানে নাম কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে কি যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কথা বুঝাইছে। সো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কি? বাংলাদেশ ব্যাংক, ওকে। সো এটা একটু মনে রাখবা, মূলধন বাজার একটা দিয়ে আসতে পারে। বাংলাদেশে প্যাটেন্ট আইন চালু হয় কখন, কত সালে? এটা একটু বলো, এটা একটু বলো। একটু বলো। 10 10 হ্যাঁ, প্যাটেন্ট আইন কি 1911 সালে। এখন বলতো প্যাটেন্ট কত বছর, কত বছরের জন্য শুরু করে? প্যাটেন্ট করলে কত বছরের জন্য সে অধিকার পায় বলো তো? প্যাটেন্ট, প্যাটেন্টের জন্য সে কত বছরের অধিকার পায়? হ্যাঁ, বাংলাদেশে কেউ যদি প্যাটেন্ট করে তো সে কত বছর প্যাটেন্টের অধিকার পায়? প্যাটেন্ট কিসের ক্ষেত্রে করে? প্যাটেন্ট হচ্ছে কি, যদি কেউ কোনো নতুন কিছু আবিষ্কার করে, আবিষ্কারককে কি একচ্ছত্র কি মালিকানা, উৎপাদনের ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে একচ্ছত্র মালিকানা দেওয়া হয় একটা নির্দিষ্ট বছরের জন্য। কত বছর এটা তোমরা বলবা, ঠিক আছে? বাংলাদেশ আর আমেরিকার সাথে এই বছরের ডিস্টেন্সটা সম্ভবত 1 বছর। হ্যাঁ, ডিস্টেন্সের কথা বলছি, তো তুমি মেইনটা জানো। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, আসতে পারে।
ওকে, 16 বছর। আর আমেরিকাতে কত বছর দেয়, 20 বছর নাকি 17 বছর? আমেরিকাতে সম্ভবত 20 বছর, যদিও আমেরিকারটা আমার জানা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে বলো কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দেয়। বিনা জামানত মানে কি? জামানত মানে হচ্ছে যে জমা, লাইক ধরো তুমি আমার থেকে কোনো কিছু ধার নিবা, ধরো তুমি আমার থেকে 50,000 টাকা ধার নিবা, এখন আমি তোমার কেন টাকাটা দিব, লাইক হ্যাঁ ধরো যে সেলিম হচ্ছে আমার থেকে টাকাটা নিবে 50,000 টাকা, এখন আমি সেলিমকে কিভাবে বিশ্বাস করবো যে ও টাকাটা ফেরত দিবে, না হতে দিতে পারে। তো সেলিম কি করবে, সেলিম বলবে যে ভাই আমার কাছে এখন তো আমার ক্যাশ টাকা দরকার, বাট আমার কাছে তো এখন ক্যাশ টাকা নেই, আপনি কি করেন আমার ফোনটা জমা রাখেন, আমার ফোনটার দাম ভাই 50। জামানত মিনিমাম হচ্ছে যত টাকা নিবে তত টাকার হইতে হবে। ওকে, আচ্ছা, যারা জামাতে নামাজ পড়বে তারা যাও, বা পরবর্তীতে চাইলে নামাজ যদি একা একা পড়ো ওই ক্ষেত্রে তারা ক্লাস করতে পারো, যদিও ক্লাস প্রায় শেষের দিকে, খুব বেশি করাতে পারবো না, আমারও থানাতে যেতে হবে, গিয়ে জিডি করতে হবে, ওই যে শুরুতেই বললাম। হ্যাঁ, আচ্ছা, সো কি জামানত ছাড়া কি গ্রামীণ ব্যাংক, ওই যে আমরা বলি না ক্ষুদ্র ঋণ দেয় গ্রামীণ ব্যাংক, এটার জন্য তো সে মেইনলি নোবেলটা পাইছিল ইউনূস সাহেব। নির্দেশনাকে প্রশাসনের কি বলা হয়? নির্দেশনাকে কি বলা হয় বলো, নির্দেশনাকে কি বলা হয়? নির্দেশনাকে প্রশাসনের কি বলা হয় বলো। সি, চাহিদা দিবা, এক্স্যাক্টলি, হৃৎপিণ্ড। ওকে, আচ্ছা, চুক্তিপত্রের অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের মুনাফা কিভাবে বন্টিত হয়? চুক্তিপত্রের অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের, হ্যাঁ অবর্তমানে মুনাফা বন্টিত হবে কিভাবে? কি ডেমোক বলছে, সেলিমের কথাটা আমি বুঝি নাই, ই ডেমোক কি বলছে? ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ ওই কথাটা মানে নির্দেশনাকে ইয়ার নেতৃত্ব কি বলি প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয়, এই কথাটা ই ডিমক বলছে। আচ্ছা, ওকে, এটা বলো কি হবে। চুক্তিপত্র যদি অবর্তমানে, মানে চুক্তিপত্রের অবর্তমানে বলতে চুক্তিপত্র ধরো উল্লেখ করা নাই, হ্যাঁ, যে কিভাবে তাদের মুনাফা বন্টন হবে, তো ওই ক্ষেত্রে কিভাবে বন্টন হবে, ওই ক্ষেত্রে কি হবে, সম হারে। আর যদি লাইক ধরো চুক্তিপত্রে সুদের হার কি হবে ওইটা যদি উল্লেখ না থাকে, ওই ক্ষেত্রে কি হয়, সুদের হারের ক্ষেত্রে মেবি 6% হারে, তাই না? সুদের হারে 6%, মুনাফার বন্টন হার হচ্ছে কি সমহার যদি উল্লেখ না থাকে। আচ্ছা, বর্জ্য পরিশোধন প্ল্যান্টে স্থাপন করলে পরিবেশকে কোন ধরনের দূষণ থেকে রক্ষা করা যায়? বর্জ্য পরিশোধন প্ল্যান্ট মানে তো বুঝতে পারতেছো যে কি করবে, আবর্জনা বা ময়লা পরিষ্কার করে এরপরে হচ্ছে যে কি করবে, একটা নির্দিষ্ট জায়গায় ফেলবে, লাইক আমরা যেরকম ক্ষতিকারক ময়লা ফেলার কারণে আমাদের নদী ঘাট রাস্তাঘাট জমি ফসলি জমি অনেক কিছু নষ্ট হচ্ছে। হ্যাঁ, আমাদের মাটি দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, সব ধরনের দূষণ হচ্ছে। তো আমরা যদি বর্জ্য পরিশোধন করে ফেলি, যে ক্ষতিকারক জিনিসগুলোকে আগেই ধ্বংস করে এরপরে আমরা এক্সট্রা যেই ময়লাটা আবর্জনাটা এটা ফেললাম, ওই ক্ষেত্রে আমাদের কি হবে, সব ধরনের দূষণ থেকে আমরা কি পাবো, মুক্তি পাবো, তাই না? মাটি বায়ু পানি সব। ব্যবস্থাপনার কোন নীতি দ্বৈত অধীনতা অনুমোদন করে না? স্বাধীনতা না, দ্বৈত অধীনতা। হ্যাঁ, দ্বৈত অধীনতা অনুমোদন করে না কে? তো দ্বৈত অধীনতা মানে তো বুঝছোই যে কি হবে, আহ যে জায়গায় আমার কি আমরা বলি যে কি হবে, যে একজন ব্যক্তির একজন মাত্র বস থাকবে বা ঊর্ধ্বতন থাকবে। হ্যাঁ, তো একজন অধস্তন ব্যক্তির ঊর্ধ্বতন একজনই থাকবে, আদেশদাতা একজনই থাকবে, একাধিক ব্যক্তি থাকবে না। ঠিক আছে, তো
বলছে আর দ্বৈত নীতি মানে কি, দ্বৈত অধীনতা মানে যে এক ব্যক্তি দুইজনের অধীনে কাজ করাকে দ্বৈত অধীনতা বলছে। So বলছে দ্বৈত অধীনতা অনুমোদন করে না, মানে দ্বৈত অধীনতাকে স্বীকৃতি দেয় না বা এটা পছন্দ করে না কোন নীতি, এটা হচ্ছে কি আদেশের ঐক্য নীতি। আদেশের ঐক্য নীতির মূল কথা হচ্ছে কি যে ভাই আমার একজন ব্যক্তির একজন মাত্র আদেশদাতা হবে, ওকে। ভারসাম্য বা সাম্যনীতি, সাম্যনীতি সবার জন্য সমান চোখে দেখা, হ্যাঁ, কর্তৃত্ব দায়িত্বের নীতি, নির্দেশনার ঐক্য নীতি, সবার জন্য একই নির্দেশনা, সবাই একই লক্ষ্যে কাজ করবে, হ্যাঁ, একদম প্রতিষ্ঠানের শুরু থেকে একতায় বল নীতি, অনেকগুলো নীতি আছে। তো এই 14টা নীতির কথা মনে রাখবা, ওকে। ওকে, ঠিক আছে ভাইয়া, তোমাদের অনেকে নামাজ যেতে যাচ্ছ, আর এমনি তো আমারও একটু যেটা বললাম যে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। সো আমি আসলে খুব বেশি ক্লাসটা খুব বেশি সময় আর কন্টিনিউ করতে পারছি না, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এখন থানায় যেতে হবে জিডি করতে। সো দেখি কি করা যায়, কি হয়। ঠিক আছে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের কোনো ধরনের সমস্যা হলে জানাবা, যদিও এখন আমাকে জানাইলে আমি হয়তো তোমাদের জানানোটা জানতে পারবো না, বাট গ্রুপে পোস্ট করিও, যদি সম্ভব হয় অন্য কারো ইয়ে দিয়ে আমি দেখার চেষ্টা করবো, সলভ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, as এখন ফোন কিনে আইডি রিকভার করতে হবে, সিম তুলতে হবে, জিডি করতে হবে, অনেক প্যারা আর কি। এসব হইলে তোমরা সাবধানে চলাফেরা করিও রাস্তাঘাটে, মানে গণপরিবহনে চড়ার সময় সাবধানে থাকবা। কিছুদিন আগে তোমাদের রাকিব ভাইয়ের ফোন সেম ভাবে মেট্রো থেকে পকেট মেরে দিছে, আজকে আমারটা। হ্যাঁ, সো যে কারোর সাথে এরকম হইতে পারে, সো সবাই একটু খেয়াল রাখবা, নিজেদের সাবধানে থাকবা, ওকে। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আর পরীক্ষা ভালো হোক, ইনশাল্লাহ ভালো হবে। তোমরা যা পড়েছো তা একটু নিজেরা সেলফ স্টাডি করো, প্র্যাকটিস করো, হ্যাঁ, আশা করি ভালো কিছু হবে। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না হলে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী দিন পরবর্তী ক্লাসে, ওকে। ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।